হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। আমি রাজদীপ স্যার। আমি তোমাদের সামনে আবার চলে এসেছি রোজকার মতো তোমাদের একটি নতুন ক্লাস নিয়ে। যে ক্লাসটি আমরা করাচ্ছিলাম তার নাম মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, ক্লাস 12। হায়ার সেকেন্ডারির জন্য এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নট অনলি ফর হায়ার সেকেন্ডারি। আমরা যখন ফর ফিউচার স্টাডি করব, ফিউচার স্টাডি করবার জন্য আমাদেরকে এখন থেকেই রেডি হয়ে থাকতে হবে এবং সেই রেডি করবার জন্যই এই চ্যাপ্টারটিকে আমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। এবং সিলেবাসের এই পার্টগুলো যদি তোমরা খুব ভালো করে জানতে পারো, ইন ফিউচারে তোমরা বায়োলজি রিলেটেড যে কোনো চ্যাপ্টার বা যে কোনো সাবজেক্ট পড়বে না কেন সেটা তোমাদের খুব কাজে লাগবে। এর আগে পর্যন্ত আমরা ডিএনএ, আরএনএ ওয়ার্ল্ড এদের সম্পর্কে পুরো ডিটেল জেনেছি। আমরা জেনেছি আমাদের মধ্যে অনেকগুলো বায়োমলিকিউল আছে, বিকজ আমরা বায়োলজিক্যাল অর্গানিজম। বায়োলজিক্যাল অর্গানিজমের মধ্যে অনেকগুলো বায়োমলিকিউল নিয়ে আমরা কাজ করি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ইভেন মিনারেল, নিউক্লিক অ্যাসিড। তাদের মধ্যে আমরা এর আগে অনেকগুলো এক্সপেরিমেন্টের মাধ্যমে জেনেছি যে জেনেটিক মেটেরিয়ালটা আমাদের কি। অর্থাৎ জেনেটিক মেটেরিয়াল মিনস একটা অর্গানিজমের তার ব্যাকবোন, অর্গানিজমের তার ব্লু প্রিন্ট। যে কোনো একটা গাড়ি বানাতে গেলে যেমন তার ব্লু প্রিন্ট দরকার হয়, তার একটা ডিজাইন দরকার হয়, একটা আর্কিটেকচার দরকার হয়। সেই আর্কিটেকচারটাই ডিনোট করে দেয় একটা অর্গানিজম কেমন হবে। তাই আমাদের বডিতে ডিএনএকে আমরা প্রুভ করে ফেলেছি যে আমাদের বডির আর্কিটেকচার ডিএনএর মধ্যেই ঢুকে আছে। এবং লটস অফ সায়েন্টিস্টের নাম আমরা জেনেছি যে সায়েন্টিস্টরা ডিএনএকে জেনেটিক মেটেরিয়াল হিসেবে প্রুভ করবার জন্য আমাদের তারা প্রুফ রেখেছেন। সবচেয়ে বড় কথা, ডিএনএর এক একটা পার্ট হলো জিন। জিনকে নিয়েও জিনের অনেকগুলো পার্ট তোমাদের সামনে তুলে ধরেছি। এছাড়াও একটা ইনফরমেশন তোমাদের নিশ্চয়ই জানো, তার সঙ্গে আরেকবার দিয়ে দিচ্ছি, যে অ্যামাউন্ট অফ ডিএনএ আমাদের আছে সেই ডিএনএর মোস্ট অফ দ্য ডিএনএ আর অলমোস্ট সাপোর্টিভ রোল করে, অর্থাৎ তারা অ্যাক্টিভ রোল প্লে করে না। আমরা এই যে আজকে হিউম্যান বিংয়ের একটা অর্গানিজম দেখছি বা যে কোনো অর্গানিজম দেখি, তার মধ্যে ধরা যায় এটা স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে। ম্যাক্সিমাম 15% ডিএনএ অ্যাক্টিভ থাকে। আমাদের হিউম্যানের ক্ষেত্রে 3% ডিএনএকে আমরা অ্যাক্টিভ ডিএনএ ধরতে পারি, মিনস ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ, মিনস এখান থেকে আরএনএ রিলিজ হয় এবং এখান থেকে আমাদের প্রোটিন সিনথেসিস হয় এবং একটা অর্গানিজম ক্রিয়েটেড হয়। কাজে ডিএনএর মোস্ট অফ দ্য ডিএনএর পার্ট কিন্তু ইনঅ্যাক্টিভই পড়ে থাকে। কাজে ডিএনএর এই সমস্ত ডিটেল আমরা পড়েছি এবং জানবে বায়োলজি পড়তে গিয়ে ডিএনএর নলেজ তোমার ডে টু ডে ডেইলি লাগে। এবং আমরা যদি আরও কোনো জায়গায় সুযোগ পাই, যখন রেপ্লিকেশনের কিছু স্পেশাল স্লাইড তোমাদের আজকে দেখাবো, সেখানে গিয়ে ডিএনএকে নিয়ে আরও একবার আমরা রিভাইজ করার সুযোগ পাবো, যাতে করে আমরা পুরো সিলেবাসটার ভেতরে ওয়ান বাই ওয়ান যেতে পারি। চলো আজকে আমরা শুরু করছি রেপ্লিকেশন। রেপ্লিকেশনের পার্টটি বোঝবার আগে তোমাদের একটা ছক বলে দিই। অলরেডি ছকটা আমি এর পরে তোমাদের কখনো কখনো হয়তো বলেছি। গতদিনও আমি কিভাবে পরপর আমাদের অর্গানিজমগুলো ক্রিয়েটেড হয়, প্রোটিন সিনথেসিসের মাধ্যমে একটা বডির যে প্রোটিনগুলো তৈরি হয় বা একটা প্ল্যান্টসদের বডিও তৈরি হয়, সেখানেও একটা ডিএনএর রোল থাকে। কিভাবে সেই রোলটা কোনো একটা অর্গানিজমকে এক্সপ্রেস করে সেটা আমরা একবার একটা ছকের আকারে বলে দিতে পারি। যেমন ওয়াটসন ক্রিকের মধ্যে একজন ছিলেন ক্রিক। ক্রিকই একটা প্রপোজ করেছিলেন প্রপার্টি, যেটা এর পরে আরেকবার আছে, আমি তখন স্লাইড আকারে দেখিয়ে দেব। কিন্তু আজকেই তোমাদের বলে দিই, সেন্ট্রাল ডগমা নামে একটা স্পেশাল ফর্মুলেশন করা আছে আমাদের ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের সঙ্গে রিলেশনটাকে বের করার জন্য। যদিও সেন্ট্রাল ডগমাটা কেমন করে এলো এরপরে তোমাদের আমি বলে দেব। সেন্ট্রাল ডগমা একটা কিছুই নয়, একটা রিলেটেড একটা কমেন্ট বা রিলেটেড একটা ফর্মুলা দেওয়া আছে। কিভাবে? ফর্মুলাটা এরকম যে ডিএনএ যেটা একটা জিনও বটে, কারণ একটা ডিএনএ স্মল স্মল পার্টি তো জিন। কাজে আমরা যদি জিন বলি তাও ডিএনএ বুঝবো, ডিএনএ বললেও জিন বুঝবো। শুধু ডিএনএর অ্যামাউন্টটা বেশি, জিনটা তুলনামূলকভাবে কম। তো আফটার অল আমরা
ডিএনএ নিয়ে আমরা এখন কনসিডার করছি। ডিএনএ কেমন থাকে, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, এই প্রসেসটাকে বলা হয় রেপ্লিকেশন। অর্থাৎ ডিএনএরই ডিএনএর বাবা, অর্থাৎ একটা ডিএনএ থেকে নতুন ডিএনএ যখন তৈরি হলো, একটা কপি হয়ে গেল, তাকে আমরা এই প্রসেসটাকে বলবো রেপ্লিকেশন। আবার আমি সেন্ট্রাল ডগমা বলছি, আবার যখন ডিএনএ থেকে আরেকজন মানে তৈরি হয়, আরেকটা কি তৈরি হয় বা কি অনেক কিছুই হয়, আমরা এখানে সেন্ট্রাল ডগমায় যে যে পার্টগুলো আছে সেটা বলছি। ডিএনএ থেকেই আরএনএ ক্রিয়েটেড হয়। তোমরা বলবে আরএনএ ওয়ার্ল্ড তো স্যার ডিএনএর আগে ছিল না, কিন্তু যখন ডিএনএ জেনেটিক মেটেরিয়ালের সবচেয়ে বড় রোলটা প্লে করেছে, তারপরের থেকে অর্থাৎ ডিএনএ এর যে ইনফরমেশনগুলো সেটা আরএনএ তে ক্যারি হয়। আরএনএ একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার তোমরা জানো। সো ডিএনএ থেকে যে আরএনএ প্রসেসটা হয়, সেই প্রসেসটার নাম ট্রান্সক্রিপশন। আবার এবার ট্রান্সক্রিপশনে তৈরি হলো আরএনএ। এবার এই আরএনএ থেকে আরএনএর যে ইনফরমেশনগুলো সেগুলো দিয়ে আবার প্রোটিন সিনথেসিস হয়, প্রোটিন ম্যানুফ্যাকচার হয়, বা আমাদের হিউম্যান বডির ভিতরে এনজাইম, হরমোন, এগুলো সব সিনথেসিস হবে। এগুলো সবই প্রোটিন সিনথেসিসের পার্ট। সেই প্রসেসটার নাম, দ্যাট মিনস আরএনএ টু প্রোটিন, আরএনএ টু প্রোটিন, এই ফরমেশনটার নাম ট্রান্সলেশন অর প্রোটিন সিনথেসিস। তাহলে খুব সহজে ব্যাপারটাকে পরপর বলে গেলে কেমন দাঁড়ায়? ডিএনএ টু ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ টু আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ টু প্রোটিন ট্রান্সলেশন। আবার আরেকটা এই জায়গাটাকে আরেকটু আমরা মডিফাই করে নেব। কিভাবে? যে আরএনএ যেখানে তৈরি করেছে, সে অনেক সময় বিশেষ করে ভাইরাসের ক্ষেত্রে আরএনএ থেকে আবার ডিএনএও সিনথেসিস হতে দেখা যায়। বিকজ আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড, সেখানের সঙ্গে যদি ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ চলে আসে, তখন গিয়ে সেখানেও আরএনএ থেকে ডিএনএ, এটাকে রিভার্স ট্রান্সক্রিপশন বলে দেব। কারণ ট্রান্সক্রিপশন মানে নর্মাল ডিএনএ টু আরএনএ। এবার আরএনএ থেকে যখন উল্টো করে ডিএনএ তৈরি হয়, তাকে বলি আমরা রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে এই যে হোল পার্টটাই হচ্ছে আমাদের মলিকুলার বায়োলজির, বা এই যে আজকে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের একটা মেন ছক। আমরা একে একে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সবগুলোই পরপর তোমাদের কাছে বলে যাব। সবার প্রথমে তাই বলছি, রেপ্লিকেশন আগেই যেমন আমরা সেন্ট্রাল ডগমাতে দেখলাম, ডিএনএ টু ডিএনএ কপি হওয়ার নাম রেপ্লিকেশন। তাহলে সেই রেপ্লিকেশনকে আমরা কার সঙ্গে তুলনা করতে পারি? দেখো এখানে কতগুলো পেপার আছে, এই পেপারগুলো এখানে কপি হয়েছে। দিস ইজ দ্য মাস্টার পেপার, মাস্টার কপি। তারপরে এখান থেকে অনেকগুলো কপি বেরিয়ে এসছে। সো এই যে কপি বেরোনো, তাহলে ডিএনএরও কপি বেরোনো, সেটাকে আমরা বলবো রেপ্লিকেশন। সো রেপ্লিকেশনের তাহলে যদি আমরা একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি, তাহলে কিরকম পাবো? রেপ্লিকেশন ইজ দ্য প্রসেস অফ রিপ্রোডিউসিং অর ক্রিয়েটিং আ কপি অফ সামথিং। এর নামে রেপ্লিকেট করা। আজকে রেপ্লিকেশন ডাজ নট মিন যে অনলি ডিএনএ থেকে ডিএনএ হওয়া। আমি যদি জেরক্সকেও, যেটাকে জেরক্স বলো, জেরক্স ইজ অলসো কোম্পানি, এটাকে ফটোকপি বলি, তাহলে ফটোকপিও কিন্তু একটা রেপ্লিকা, মানে কপি, সেটা রেপ্লিকেশন অফ সামথিং। এবং ডিএনএ থেকে ডিএনএ হওয়া, সেটাও যেহেতু কপি, একদম হুবহু কপি প্রায় বলা চলে, তাহলে সেটাও কিন্তু আমরা রেপ্লিকেশনই বলবো। সো হাউ ডাজ ডিএনএ রেপ্লিকেট? দিস ইজ আওয়ার টার্গেটেড কোশ্চেন। সো নেক্সটে আমরা আজকে পড়তে চলেছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ দ্য রেপ্লিকেশন। এই পার্টটিকে, এই পার্টের মধ্যে যেতে গিয়ে আমাদের আরো কয়েকটা এক্সপেরিমেন্টের মধ্যে যেতে হবে, যেটা এক্সামের জন্য হাইলি ইম্পর্টেন্ট। আমরা আসছি, এক এক করে দেখে যাও। ওয়াটসন এন্ড ক্রিক সাজেস্টেড দ্য মডেল অফ রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ মোড। হোয়াট ইজ সেমি কনজারভেটিভ মোড? আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করব, এখনই তোমাদের বলছি না, ইনফরমেশন রাখো। ডিএনএ রেপ্লিকেশন is a semi-conservative process. Secondly, two strand of DNA separates. সবার প্রথমে এই যে দুটো স্ট্র্যান্ড আছে, এই যে হোল ডিএনএ আছে দেখতে পাচ্ছ এখানে, ডিএনএ এটা স্ট্র্যান্ড নাম্বার 1, দিস ইজ স্ট্র্যান্ড নাম্বার 2, and these strands are separated out, দুভাবে সেপারেট হয়ে যায়। এবং 1 and 2, এই যে 1 and 2 তারা সেপারেট হয়ে গেল। এবং এই যে 3 and 4 নাম্বারে, 3 নম্বরে এখান দিয়ে একটা ডিএনএ, নিউ ডিএনএ সিনথেসিস হয়, এবং 4 নাম্বার দিয়ে আরেকটা ডিএনএ সিনথেসিস হয়। এভাবে দুটো নিউ ডিএনএ তৈরি হয়। এটা আমি সোজা করে দিচ্ছি,
ডাকা করে আছে, এই ছবিটা নিলে নিশ্চয়ই বুঝতে পারবে, এরপরে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা একটা স্ট্র্যান্ড এবং এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, ক্লিয়ারলি ইন্ডিকেটিং দুটো ওল্ড স্ট্র্যান্ড এবং দুটো নিউ স্ট্র্যান্ড তৈরি হয়েছে। এবং তৈরি হয়ে এরা যখন সেপারেট হয়ে গেছে, আবার নতুন করে হয়েছে, তারা তখন 1-3 দিয়ে একটা স্ট্যান্ড হয়েছে এবং 4-2 দিয়ে আরেকটা স্ট্যান্ড হয়ে গেছে। 1 আর 2টা কিরকম? প্যারেন্ট স্ট্যান্ড। দিস 1 স্ট্যান্ড ইজ প্যারেন্ট অ্যান্ড 2 স্ট্যান্ড ইজ প্যারেন্ট। এবার এই যে নতুন স্ট্যান্ডটা তৈরি হলো, অর্থাৎ নতুন ডিএনএতে, নিউ ডিএনএতে, তাতে সবসময় একটা স্ট্যান্ড হবে ওল্ড স্ট্যান্ড, একটা স্ট্যান্ড হবে নিউ স্ট্যান্ড, একটা স্ট্যান্ড হবে ওল্ড স্ট্যান্ড, আরেকটা স্ট্যান্ড হবে নিউ স্ট্যান্ড। স্ট্যান্ড মানে নিশ্চয়ই বুঝতে পেরেছ, অ্যান্টি প্যারালাল যে দুটো পার্টের সুগার ফসফেটের যে স্ট্র্যান্ড ছিল তার কথা বলছি। ইচ স্ট্র্যান্ড অ্যাক্টস অ্যাজ টেমপ্লেট ফর সিনথেসিস অফ নিউ স্ট্র্যান্ড, অর্থাৎ প্রত্যেকটা স্ট্র্যান্ডকে দেখে আরেকটা নিউ স্ট্র্যান্ড তৈরি হলো। এটা আমার প্যারেন্ট স্ট্র্যান্ড, প্রথমে ডিএনএটা এখানে আছে, ডিএনএটা সেপারেট হয়ে গেল, এবার এই যে মাঝখানের দুটো স্পেস আছে, এই দুটো স্পেসে এখানে আরেকটা ডিএনএ নতুন স্ট্র্যান্ড হলো, দিস ইজ নিউ স্ট্র্যান্ড। আবার এখানে একটা স্ট্র্যান্ড ছিল, এখানে আরেকটা স্ট্র্যান্ড তৈরি হলো, তাহলে এটাও কি হয়ে গেল? আরেকটা নিউ স্ট্র্যান্ড তৈরি হয়ে গেল। এইভাবে নতুন ডিএনএ যখন সিনথেসিস হয়, সাইডের দুটো বা যে কোনো একটা বলবো, যে কোনো দুটো, প্রত্যেকটা অর্থাৎ ইচ অ্যান্ড এভরি ডিএনএতে 1 ওল্ড স্ট্র্যান্ড 1 নিউ স্ট্র্যান্ড, আরেকটা ডিএনএ তৈরি হয়েছে 1 ওল্ড স্ট্র্যান্ড 1 নিউ স্ট্র্যান্ড। এইভাবে করে ডিএনএ রেপ্লিকেট করে, যেটাকে আমরা সেমি কনজারভেটিভ ওয়ে বলছি। ইচ ডিএনএ মলিকুল হ্যাজ 1 প্যারেন্ট স্ট্র্যান্ড অ্যান্ড 1 নিউলি ফর্ম স্ট্র্যান্ড, অলরেডি যেটা তোমাদের সামনে কিছুটা ডিসকাস করে দিলাম। এবার আমাদের মধ্যে এই ডিএনএ রেপ্লিকেশনের কি আরো কোনো প্রসেস আছে? সেমি কনজারভেটিভ প্রসেস ছাড়াও কি অন্য কোনো প্রসেসে আমরা এটাকে ভাবতে পারি বা আমরা ইমাজিন করতে পারি? হ্যাঁ, সেই ইমাজিনেশনটাই আমরা 1 বাই 1 জানবো। কারণ ওয়াটসন ক্রিক তো একবারই বলতে পারেননি যে ডিএনএ স্ট্র্যান্ড ইজ সেমি কনজারভেটিভ। জানবে ডিএনএ রেপ্লিকেশনের আরো কতগুলো প্রসেস প্রপোজড হয়েছিল এর আগে, এবং সেই প্রসেসগুলোর মধ্যে এভাবেই করে তো আমাদের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট বা সায়েন্টিফিক নলেজগুলো বাড়তে শুরু করে। তো সেই প্রপোজড প্রসেসগুলোর নাম ছিল কনজারভেটিভ প্রসেস, ডিসপারসিভ প্রসেস অ্যান্ড সেমি কনজারভেটিভ প্রসেস। এই তিনটে প্রসেসই যখন রিসার্চ হচ্ছে ডিএনএ কোন প্রসেসে রেপ্লিকেট করে, সেটা সেই রিসার্চ পার্টটা তোমাদের সিলেবাসে আছে, সেই পার্টটুকুকে আমরা একে একে ডিসকাস করব। কিন্তু এইটুক তোমাদের আগেই জানিয়ে দিলাম যে ডিএনএ রেপ্লিকেশনটা অ্যাকচুয়ালি সেমি কনজারভেটিভ প্রসেসে হয়। এবার বাকিগুলো কেন হয় না, ডিসপারসিভ প্রসেস কেন হয় না, কনজারভেটিভ প্রসেস কেন হয় না, কি ধরনের এক্সপেরিমেন্ট ছিল, সেগুলো আমাদের সিলেবাসে আছে এবং খুব ভালোভাবে এবং এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা এক এক করে আসব। চলো আমরা সেটাই তোমাদের জানানোর চেষ্টা করছি। দেখো এখানে বসেই তোমরা বুঝতে পারবে যে কোন প্রসেসটার কথা আমরা আসছি। ওয়ান প্রসেস ইজ কল্ড কনজারভেটিভ রেপ্লিকেশন। কনজারভেটিভ রেপ্লিকেশনটা কি আমি 1 বাই 1 তোমাদের বলে দিয়ে পরের টেক্সটটাতে বলার চেষ্টা করছি। মিনস অনেকটা জেরক্স কপির মতো। কথাটাকে ভাবো, আমার কাছে একটা মাস্টার কপি থাকে, তারপরে যে কপিগুলো হলো সেটা কিন্তু মাস্টার কপির থেকে আরেকটা কপি পাওয়া নিউ কপি, কমপ্লিট কপি। অর্থাৎ যদি দুটো স্ট্র্যান্ড ডিএনএ থাকে তাহলে দুটো স্ট্র্যান্ডই একবারে কপি হবে। এই প্রসেসটাকে অর্থাৎ প্যারেন্ট স্ট্র্যান্ড দুটোই থাকবে, তার সঙ্গে সবসময় নিউ কপি হতে থাকবে। দিস ইজ কল্ড কনজারভেটিভ প্রসেস। দেখো এখানে আমি ছবিতে যদি কিছুটা বুঝতে পারো, এই একটা প্যারেন্ট স্ট্র্যান্ডের ডিএনএ, এবং যখন নতুন কপি রিলিজ হয় সেই কপিগুলোকে আমরা বলতে পারি একটা ফুল কপি ডিএনএ থাকলো, তার থেকে ফুল নিউ কপি। দেখো কালারগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, ফুল, বোথ স্ট্র্যান্ড আর নিউ। এই প্রসেসটা যদি হয় ডিএনএ, তবে বলা হবে কনজারভেটিভ কপি। সেটা আমার বডির ভেতরে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না, ইট নিড সাম প্রুফ, আমরা সেই প্রুফটা আলোচনা করব। বাট প্রসেসটা কাকে কনজারভেটিভ বলা হয় সেটা তোমাদের সামনে আমি ডিসকাস করে দিলাম। দেখো এই জায়গায় লেখাটা কি, কমপ্লিট ডিএনএ মলিকুল অ্যাক্টস অ্যাজ টেমপ্লেট ফর এ নিউ সিনথেসাইজ স্ট্র্যান্ড অ্যান্ড নট জাস্ট ওয়ান স্ট্র্যান্ড। আগেরটা কিরকম ছিল, একটা স্ট্র্যান্ড যখন নিউ, যেটা সেমি কনজারভেটিভ তোমাদের বলে দিয়েছি, ওয়ান ওল্ড স্ট্র্যান্ড অ্যান্ড ওয়ান নিউ স্ট্র্যান্ড। কিন্তু কনজারভেটিভ বলছে বোথ স্ট্র্যান্ড নিউ তৈরি হয়, জাস্ট কপি, লাইক জেরক্স কপি, রেপ্লিকা।
তাহলে সেটা কি হয় না আমরা প্রুফ করব এরপরে। এছাড়া যে প্রসেসটা তোমাদের সামনে আমি বলে দিই তার নাম ডিসপারসিভ ডিএনএ রেপ্লিকেশন। ডিসপারসিভ কথাটা একটু বুঝতে হবে, একবারই বুঝে যাবে আশা করি। ধরে নাও এটা একটা প্যারেন্ট স্ট্র্যান্ড রয়ে গেছে। এবার এই প্যারেন্ট স্ট্র্যান্ডটা সবার প্রথমে কতগুলো স্মল ফ্র্যাগমেন্টে কেটে গেল, এবং কেটে যাওয়ার পরে যখন নিউ ডিএনএটা তৈরি হলো, দেখা গেল বোথ স্ট্র্যান্ডের মধ্যেই, এই যে লক্ষ্য করে দেখো, এই জায়গাটাকে খুব ভালো করে লক্ষ্য করো, এই ডিএনএর এই স্ট্র্যান্ডটা একদম ফুললি ওল্ড আছে, এবং তার পাশে আরেকটি স্ট্র্যান্ড নিউ স্ট্র্যান্ড, গোটাটা দুটো স্ট্র্যান্ড নিউ হয়ে গেছে, জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম। আবার আরেকটা দেখো ওল্ড স্ট্র্যান্ড আছে। এটা এইভাবে একটি ডিএনএ হলো, এবং আরেকটি যে ডিএনএ হবে রেপ্লিকেট করবে, কারণ রেপ্লিকেশন মানে ডিএনএ তো আরেকটা কপি হবে, সেই কপিতে গিয়ে আবার আমরা এখানে গিয়ে, এটা যেহেতু ওপরেরটা যেহেতু ওল্ড স্ট্র্যান্ড, তাহলে এই পাশটা একটা নিউ স্ট্র্যান্ড, কিরকম তাদের মধ্যে একটা জিগজ্যাগ ক্রস হয়ে গেছে, একটা আরেকটার মধ্যে কপি হয়ে চলে গেছে, এটাও তো একটা কপি। আবার আরেকটা দেখা যাচ্ছে আরেকটা নিউ স্ট্র্যান্ড, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যেটা ওল্ড স্ট্র্যান্ডের পার্ট, আবার নিচেরটার মধ্যে এটাও একটা নিউ স্ট্র্যান্ড। তাহলে কিরকম ওল্ড নিউ ওল্ড, আরেকটা কপি তৈরি হয়েছে, নিউ ওল্ড নিউ। এবার এটাকে যদি জুড়ে দেওয়া যায় তাহলে দেখবে আরেকটা আবার ফুল কপি চলে এলো। এই যে প্রসেসটাকে, অর্থাৎ একটা টোটাল ডিএনএ আছে, তার ওয়ান পার্ট ওল্ড, তার ঠিক নেক্সট পার্ট নিউ, তার নেক্সট পার্ট ওল্ড, তার আবার নিচের পার্টটি নিউ ওল্ড, এবার ওল্ড নিউ ওল্ড নিউ ওল্ড নিউ করে ডিএনএ, এবং দুটো ডিএনএ যখন কপি হলো, সেই দুটো ডিএনএর মধ্যে ওল্ড নিউ বোথ স্ট্র্যান্ডে রয়ে গেল। এই যে প্রসেসটাকে বলা হয় ডিসপারসিভ প্রসেস। চলো ডিসপারসিভ প্রসেসটার আমরা এবার আমাদের ইনফরমেশনটা নিয়ে নিই। নিউ ডিএনএ সিনথেসাইজড ইন শর্ট পিসেস, ছোট ছোট পিসের ডিএনএ সিনথেসাইজ, এই যে পিসগুলো দেখলে ছোট ছোট পিসে হয়ে গেছে। এবং আরেকটা পার্টে কি বলবো, এ পার্ট অফ ওল্ড স্ট্র্যান্ড ইজ অ্যাটাচড টু দ্য এন্ড পার্ট অফ দ্য নিউ সিনথেসাইজ স্ট্র্যান্ড। ওল্ড পার্টটার সঙ্গে নিউ পার্টটা সিনথেসিস হয়েছে, অর্থাৎ দুটোর মধ্যে একটা হাইব্রিড টাইপ আছে। তাহলে তিনটে প্রসেস তোমাদের সামনে রেখে দিলাম। সেমি কনজারভেটিভ প্রসেস, ওয়ান ওল্ড ওয়ান নিউ। কনজারভেটিভ প্রসেস, বোথ স্ট্র্যান্ড আর নিউ। আর ডিসপারসিভ প্রসেস, ওল্ড নিউ ওল্ড নিউ ওল্ড নিউ, টোটাল দুটো স্ট্র্যান্ড মিলে, অর্থাৎ ডিসপারসিভ ছোট ছোট টুকরো করে আছে। তাহলে এই পার্টটা দিয়ে এই তিনটে প্রপোজড হয়েছিল যে ডিএনএ রেপ্লিকেশনটা, এর মধ্যে কোন প্রসেসটা অ্যাকচুয়ালি ট্রু আমরা দেখতে পাই না। সায়েন্টিস্টরা এরপরে এর মাঝখানে এসছেন। কিরকম সায়েন্টিস্ট লক্ষ্য করে দেখো, দ্য নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, মেসেলসন অ্যান্ড স্টাল, দুজন নাম ভালো করে মাথায় রাখবে। দিস ইজ কল মেসেলসন অ্যান্ড স্টালস এক্সপেরিমেন্ট। আমরা এই এক্সপেরিমেন্টটাকে এখন তোমাদের সামনে মোস্ট ইজি ওয়েতে রাখছি। বইগুলো পড়ে অনেক সময় এটা ইজিলি বোঝা যায় না। আমার কথাগুলো যদি শোনো বা রিপিট করে ভিডিওটি চালিয়ে চালিয়ে আবার দেখো, তাহলে মেসেলসন অ্যান্ড স্টাল এক্সপেরিমেন্টটি বুঝতে কোনো অসুবিধে থাকবে না, কারণ বইয়ের মধ্যে যে লাইনগুলো লেখা থাকে সেই লাইনগুলো তোমরা সহজে বুঝতে পারো না। আমরাও যখন প্রথম পড়াশোনা শুরু করেছিলাম লাইফে, তখনও প্রথমে বেশ কয়েকবার পড়ার পরেও মেসেলসন অ্যান্ড স্টালকে এক্সপেরিমেন্টটাকে আমরা বুঝতে পারিনি। আমাদের একটা ক্লু হিসেবে বা আমাদের প্রসঙ্গত তোমার একটা ইনফরমেশন দিয়ে দিই, পৃথিবীতে যত এক্সপেরিমেন্ট আছে তার মধ্যে মোস্ট ক্লাসিকেস্ট এক্সপেরিমেন্ট এই মেসেলসন অ্যান্ড স্টাল এক্সপেরিমেন্টটাকে গোটা ওয়ার্ল্ড ওয়াইড এটাকে মনে করা হয়। এত সুন্দরভাবে এক্সপেরিমেন্টটাকে প্রুভ করা হয়েছে, এত সুন্দর লজিক দিয়ে প্রুভ করা হয়েছে। সেই লজিকের জন্য মেসেলসন অ্যান্ড স্টাল ওয়াজ দ্য ভেরি এমিনেন্ট সায়েন্টিস্ট, এবং দিস টু সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি বোথ কোলাবোরেট করে তারা বিউটিফুলি এক্সপ্লেন করেছেন, এবং তাদের এই এক্সপ্লেনেশন আজকের দিনেও খুব একটা ইম্পর্টেন্ট মেসেজ হয়ে আছে, ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট হয়ে আছে সিলেবাসে, যেটা তোমাদের কাছে দেওয়া হয়েছে। এই মেসেলসন অ্যান্ড স্টাল এক্সপেরিমেন্টটিকে আমি অনেকভাবে তোমাদের সামনে রাখবো বোঝার সুবিধের জন্য, তাই গল্পটি শুনতে থাকো। আমি যেভাবে বলবো আগে সেটা শুনে নাও, তারপরে স্লাইডের দিকে তাকাবে বা আমার দিকে বলবে। স্লাইডগুলো অনেকভাবে তোমাদের সামনে রাখবো। সবার প্রথমে মনে রাখো, একটা এখানে নেওয়া হয় যে ব্যাকটেরিয়া, সেগুলো ইকোলাই 1958-এ, মানে ওয়াটসন অ্যান্ড ক্রিকের মডেলের পরে কিন্তু এটা
ইনভেন্ট করা হয়েছে যে ডিএনএ রেপ্লিকেট কি করে 1958 এ এক্সপেরিমেন্ট করেছিলেন মেসেলসন এন্ড স্টাল। কিভাবে? ইকোলাই নিয়েছিলেন। আমরা জানি ইকোলাইয়ের রেপ্লিকেশন টাইম 18 মিনিটস টু 20 মিনিটস। এই জায়গার ইনফরমেশন গুলো কিন্তু আমাদের ওয়ান বাই ওয়ান রাখতে হবে। তিনি কি করেছিলেন? মেসেলসন এন্ড স্টাল NH4Cl সলিউশন নিয়েছিলেন। ঠিক আছে, সেই NH4Cl সলিউশনের মধ্যে নাইট্রোজেনটাকে এখানে আমাদের ইউজ করা হয়েছে। অর্থাৎ একটা পেট্রি ডিশ নিয়েছিলেন, তার মধ্যে NH4Cl সলিউশন দিয়েছিলেন। অর্থাৎ NH4 সলিউশনের যে এনটি আছে সেই এনটা নাইট্রোজেন বেসের কাজ করবে। অর্থাৎ Cl পার্টগুলো এখানে কাজে লাগবে না, অনলি এন পার্টটা কাজে লাগবে। রিমেম্বার এন পার্ট, এনটা NH4। এই এন এর দুটো আইসোটোপ আছে, একটা N15, একটা N14। N15 এর যে আইসোটোপটি নাইট্রোজেনের এন, অর্থাৎ সেই নাইট্রোজেনটি সবসময় হেভি হয়, ভারী হয়, হেভি নাইট্রোজেন। আর N14 নাইট্রোজেনটা লাইট নাইট্রোজেন। এই জায়গাটুকু তোমাদের ইনফরমেশন সবসময় রাখতে হবে। N15 নাম্বার ইজ মোর, ইট ইজ হেভি। N14 নাম্বার ইজ লেস, সো ইট ইজ লাইট। তুমি এই জায়গাটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। এবার একটা পেট্রি ডিশে NH4Cl দিয়েছি, তার মধ্যে ইকোলাই রেখেছি, এবং একটি ইকোলাই যখন রাখবো সেই ইকোলাই, অর্থাৎ ফিউ ইকোলাই রাখতে পারি, সেই ইকোলাইগুলোর সবকটা কিন্তু আগে তার জেনারেল ছিল। প্রত্যেকটা ইকোলাইকে সেভারেল জেনারেশন ধরে NH4Cl খাইয়ে 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 তাদেরকে আমরা মার্ক করেছি। অর্থাৎ যখন নতুন ইকোলাই হয়েছে, প্রত্যেকটা ইকোলাইয়ের যে নাইট্রোজেন বেস সবকটা নাইট্রোজেনের 15 আইসোটোপ দিয়ে মার্কড হয়ে গেছে। অর্থাৎ কারণ তাদের তো নাইট্রোজেন নিতে হবে এনভায়রনমেন্ট থেকে। যখন ইকোলাই রেপ্লিকেট করেছে, ইকোলাই যখন ডিএনএ রেপ্লিকেট করেছে, তখন রেপ্লিকেট করার সময় র মেটেরিয়াল হিসেবে নাইট্রোজেন পেয়েছে কোথায়? তার NH4Cl সলিউশনে। সেখান থেকে N15টাকে সে গ্যাদার করে নিয়েছে। গ্যাদার করে দুটো স্ট্র্যান্ডের মধ্যেই বোথ স্ট্র্যান্ড মার্কড হয়ে গেছে, বিকজ নতুন যে ইকোলাইগুলো, লটস অফ ইকোলাই তৈরি হয়েছে। এবার সেই ইকোলাইগুলোকে আমরা হাতে রাখবো, বুঝবো all both the strand are marked with heavier nitrogen base, heavier nitrogen দিয়ে সেটা মার্ক করা হয়েছে। সেটা তোমাদের কাছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিরকম। ইকোলাই গ্রোন ইন মিডিয়াম উইথ N15, দ্যাট ইজ দ্য NH4Cl এর নাইট্রোজেনকে হেভি নাইট্রোজেন, সেটাকে যখন এই পেট্রি ডিশটার মধ্যে দিয়ে হোল লট অফ ব্যাকটেরিয়াকে গ্রো করিয়েছি, সব কটা ব্যাকটেরিয়ার কালারগুলো দেখো, বোথ দ্য স্ট্র্যান্ড ইজ মার্কড উইথ দ্য heavier isotope of nitrogen। এবার আর একটা সেপারেট সলিউশন নেওয়া হয়েছে, আরেকটা সেপারেট NH4Cl নেওয়া হয়েছে। সেই NH4Cl এর মধ্যে আমরা N14 কে নিয়েছি। NH4Cl এর যে Nটা আছে সেটা N14, 15 না, লাইটার। সেটাকে আবার আমরা N14 সলিউশনে আমরা গ্রো করেছি খুব ইজিলি, ভেরি গুড। এই যে NH4Cl এর সলিউশনে তাকে গ্রো করা হলো, ইজি আন্ডারস্ট্যান্ডিং। নিশ্চয়ই এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই। এবং তারপরে যে ডিএনএ গুলো প্রায় সেভারেল জেনারেশন ধরে N14 এ গ্রো করলাম, সেই N14 এ গ্রো করা সেভারেল জেনারেশন গুলোর মার্ক হয়ে গেল কি? লাইটার ডিএনএ হয়ে গেল। এবার আমি আগে বলে নিই, তারপরে পরের স্লাইডে যাব। এইবার কি হবে, যখন এবারে ওই সলিউশনকে ইকোলাইগুলোকে নিয়ে আমরা সেই ব্লেন্ডারে আমরা একসঙ্গে মিশিয়ে দেব, কারণ ডিএনএ গুলো এক্সট্রাক্ট করে নেব। প্রথমে যে ইকোলাই থেকে নেব সেই ইকোলাইগুলোর N15 আইসোটোপ দিয়ে মার্ক করা সমস্ত ইকোলাই ডিএনএ গুলোকে আমরা এক্সট্রাক্ট করে বের করে নিয়ে একটা টেস্ট টিউবের মধ্যে সেই সলিউশনটাকে দেব। কার মধ্যে? সিজিয়াম ক্লোরাইড, CaCl2, সিজিয়াম ক্লোরাইড। কেন নেওয়া হয়? সিজিয়াম ক্লোরাইডের ডেনসিটি গ্রেডিয়েন্ট আর ডিএনএ এর ডেনসিটি গ্রেডিয়েন্ট আর দ্য সেম অলমোস্ট নর্মাল ডিএনএ। এবার নর্মাল ডিএনএ তো আমি নিইনি, এবার একটা টেস্ট টিউব নেওয়া হলো, টেস্ট টিউবের মধ্যে N15 দিয়ে মার্ক করা ইকোলাইয়ের যে জুস আছে বা তার যে সলিউশন আছে সেটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে তাকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। দেখা যাবে তার যে নাইট্রোজেন গুলো আছে সেই নাইট্রোজেন গুলো হেভি না লাইট? আমাকে কোশ্চেন করো, বলো, উত্তর দাও। অবভিয়াসলি উত্তর কি পাওয়া যাচ্ছে? হেভি। হেভি হলে সিজিয়াম ক্লোরাইড নিচের দিকে চলে যাবে,
অর্থাৎ টেস্ট টিউবের বটমে, প্রত্যেকটা দেখাবো আমি, এটা শুনে নাও, এরপর আমি স্লাইডে এই কথাগুলো কিন্তু মনে রাখবে। তখন নিচের দিকে চলে গেল, তাহলে নিচের দিকে একটা টেস্ট টিউব, তার নিচে একটা ব্যান্ড তৈরি করে দিল। ওই ব্যান্ডটার মধ্যে আমরা এক্সরে ফেলে দেবো, এক্সরে ফেলে দিয়ে পেছনে ফটোগ্রাফ নেব, ফটোগ্রাফ নিয়ে সেই ব্যান্ডটাকে আমরা ডিএনএ এক্সরে, আমরা জানি N15 সেটাকে অ্যাবজর্ব করে নিয়ে বেরোতে দেবে না, এবং তার ফলে একটা ব্যান্ড শো করবে ছোট্ট করে এক্সরে প্লেটে। সেই ব্যান্ডটাকে আমরা রেখে দেবো, টেস্ট টিউবের একটা ছবি আসবে হালকা করে, এবং একটা ব্যান্ড শো করবে। কোথায়? ওই এক্সরে প্লেট হলো তার প্লেটের বটম সাইডে, নিচের দিকে। প্রুভ হয়ে গেল। এরকম আরেকটা টেস্ট টিউব নিলাম, সেই টেস্ট টিউবে N14 দিয়ে মার্ক করা যেটা লাইটার, তাকে আমরা সিজিয়াম ক্লোরাইডে নিলাম। যে সিজিয়াম ক্লোরাইডটা নর্মাল ডিএনএ থেকে একটুখানি লাইটার, দেখবো ব্যান্ড করবে, কিন্তু ব্যান্ডটা নিচের দিকে যাবে কি? কারণ আমি তো লাইটার নাইট্রোজেন দিয়ে তাকে মার্ক করেছি, অবভিয়াসলি টেস্ট টিউবের মাথার দিকে, উপরের দিকে একটা ব্যান্ড করবে। বোঝা গেল? এটা তাহলে N15 নিচে ব্যান্ড করে, N14 ওপরে ব্যান্ড করে। ক্লিয়ার? আমার মনে হয় আইডিয়াটা এর বেশি আর বলার দরকার নেই, আমরা এই জায়গা থেকে আমরা বেরিয়ে যাব। নাও এবার এই যে কথাটা বলেছি, N15 ইজ গ্রোন সেভারাল জেনারেশন, তারপরে আমরা ব্যান্ড করেছি, পুরোটা মার্ক করা ব্যান্ড পেয়েছি, আগে দেখেছি। তারপরে এরপরে গোটাটা করার পরে এবার কি করলাম, এইবারই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা আফটার 1 জেনারেশন কি করব? তারপরে ওই 1 জেনারেশন থেকে নেওয়া ইকোলাইগুলো, তখন কিন্তু ইকোলাইগুলোকে মারবো না, ইকোলাইগুলো লিভিং আছে, 10টাই থাকুক বা 10,000ই থাকুক, সেই ইকোলাই থেকে অল্প একটু আমরা ড্রপার দিয়ে তুলে নিয়ে এবারে N14 যে মিডিয়াম, সেই N14 মিডিয়াম, টেস্ট টিউব নয় কিন্তু, পেট্রি ডিশ, যে পেট্রি ডিশে শুধু NH4Cl এর 14 আছে, সেই 14-এ আমরা গ্রো করা শুরু করলাম। এবার বুঝে নাও, আমি যেখান থেকে ইকোলাইগুলো নিয়েছি সেগুলো অলরেডি দুটো স্ট্যান্ডই মার্ক করা ছিল N15 দিয়ে। এবার তাকে আমি গ্রো করাচ্ছি নিউ পেট্রি ডিশে, সেই পেট্রি ডিশে NH4Cl এর 14 আছে, এবং সেখানে যখন ইকোলাইগুলো 20 মিনিট করে করে তাদের জেনারেশন চেঞ্জ করবে, তখন সেখানে কোন নাইট্রোজেনকে সে তার ফুড হিসেবে নেবে? তখন N14 কে নেবে ফুড হিসেবে। তাহলে ফুড হিসেবে নিয়ে গেল, এবং তারপরে অর্থাৎ 20 মিনিট পার হওয়া মানে আমি বুঝে যাব ইকোলার একটা জেনারেশন কমপ্লিট হয়েছে। ভালো করে বোঝো, মিনিটটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে টাইম 18 to 20 মিনিট নেওয়ার পরে সেখান থেকে একদম ইমিডিয়েটলি 20 মিনিট পার করব, একটুখানি সলিউশন কাপ থেকে N14 এর যে সলিউশনে যে ইকোলাইগুলো আছে, সেই ইকোলাইগুলোকে র্যান্ডামলি তুলে নেব। একটা জিনিস বুঝতে পারছো, ওই ইকোলাইগুলোতে ওল্ড স্ট্র্যান্ড থাকবে, আবার নিউ স্ট্র্যান্ডও থাকবে। নিউ স্ট্র্যান্ডগুলো NA14 দিয়ে মার্ক করা হয়েছে, ওল্ড স্ট্র্যান্ডগুলো অলরেডি N15 দিয়ে মার্ক করা আছে। সেটাকে নেওয়ার পরে আমরা টেস্ট টিউবের মধ্যে আবার ঢেলে দিয়ে তাকে আমরা সিজিয়াম ক্লোরাইডের মধ্যে আবার নিয়ে আমরা একটা ঘুরিয়ে দিয়ে তাকে ব্যান্ডটাকে আবার পাওয়ার চেষ্টা করব। খুব আশ্চর্যভাবে এখানে কেমন হবে ব্যান্ডটি, এমন ডিএনএ হবে, এটা তো আমার মাথায় বুঝতেই পারছি। নিউ ডিএনএ গুলোর মধ্যে 50% থাকবে ওল্ড ডিএনএ স্ট্র্যান্ড, যেটা N15 দিয়ে মার্ক আছে, আবার নিউ ডিএনএটা N14 দিয়ে মার্ক করা হয়ে যাবে। তাহলে স্ট্যান্ডে একটা ওল্ড স্ট্র্যান্ড 15 দিয়ে, একটা নিউ স্ট্র্যান্ড 14 দিয়ে। তাহলে ওল্ড এবং নিউ থাকার জন্য দেখা যাচ্ছে সেই ব্যান্ডটা তৈরি হবে ইন বিটুইনে, টেস্ট টিউবটার মিডিলে একটা হাইব্রিড ব্যান্ড তৈরি করবে। লেটস প্রসিড অ্যান্ড সি দ্য রাইটিংস। আমরা যে লেখাগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। ইকোলাই উইথ অনলি N15 in their DNA or transferred to medium with N14। লেখাটা বুঝতে পেরেছো? Now E. coli cells are allowed to divide up to কতক্ষণের জন্য? ওই 18 to 20 minutes. Samples was taken and DNA was extracted periodically as cell divided। এভাবে আমরা প্রতি 18 to 20 মিনিট পর পর ওই সলিউশনটা থেকে, এরপরে কিন্তু আর কোনো নিউ সলিউশন নেব না, যে N14 সলিউশনের মধ্যে 20 মিনিট করে পার করব, নিউ জেনারেশন, আরো 20 মিনিট, আরো নিউ জেনারেশন, আরো 20 মিনিট, আরো নিউ জেনারেশন। এইভাবে 20 মিনিট পর পর করে আমরা সেই ডিএনএ গুলোকে নিয়ে সিজিয়াম ক্লোরাইডের যে আলাদা একটা টেস্ট টিউব আছে সেই টেস্ট টিউবের মধ্যে ঢালতে থাকবো। ঢালতে থাকলে সেটা আমরা কি দেখব?
সেটা তোমাদের সামনে আগেই মুখে বলে দিচ্ছি, পরে লজিকটা পরে দেবো। সবার প্রথমে N15 দিয়ে করাতে বটমে ব্যান্ড পেয়েছিলাম, বিকজ N15 DNA ওয়াজ হেভি। তারপরে তাকে যখন N15 থেকে 14 নিয়ে 20 মিনিটসের জন্য গো করিয়েছি, তখন একটা ব্যান্ড পাবো। দ্যাট ব্যান্ড উইল জাস্ট গো টু দ্য মিডল পার্ট, বিকজ এখানে হেভি আছে, লাইটার পার্ট আছে, দুটো ব্লেন্ড হয়ে আছে। তারপরে ওই একই সলিউশনে আরো 20 মিনিট পার করার পরে থার্ড জেনারেশনে যাব, সেখান থেকে আবার একটু সলিউশন নেব, সেটাকে সিজিয়াম ক্লোরাইডে ঢালবো, দেখবো সেই যে কনসেন্ট্রেশনের যে ব্যান্ডগুলো, ব্যান্ডটা ওপরের দিকে উঠতে শুরু করেছে, ওপরের দিকে, ওপরে N14 এর যেটা হয়, এবং উঠতে 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 যখন আমরা সেভারেল জেনারেশনের ইকোলাই নিয়ে যাব, তখন দেখব খুব প্রমিনেন্ট ব্যান্ড শুধুমাত্র N14 অর্থাৎ উপরের দিকে দেখাতে শুরু করেছে, আর নিচের দিকের ব্যান্ডগুলো অলমোস্ট নেই হতে 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 একদম নেই হয়ে গেছে। অর্থাৎ উপরের ব্যান্ডটা কিরকম ব্যান্ড? তাহলে বটম, মিডিল অ্যান্ড টপ, এই তিনটে ব্যান্ড দিয়ে আমরা কিছু ছবি পাবো। এবার লজিকে আসবো কেন এরকমটা হলো, সেটার জায়গায় তোমাদের কাছে আমি 1 বাই 1 এর পরে স্লাইড আছে, সেগুলো বলবো। দেখো, জেনারেশন 1 আমরা এইভাবে দিয়েছি, DNA was found to have intermediate density after 1 replication। দেখো এই যে ডিএনএ গুলো দেখছো, একটা ওল্ড একটা নিউ, এখানে দেখছো একটা ওল্ড একটা নিউ, ন্যাচারালি হাইব্রিড কন্ডিশনে আছে, তাহলে মিডিলে পেলাম। জেনারেশন 2 তে গিয়ে এবং তারপরে আরো জেনারেশনে যাব, ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিএনএ উইথ 2 ডিফারেন্ট ডেন্সিটিস আর ফাউন্ড। দেখা যাবে এখানে দুটো ডেন্সিটি কিরকম হয়ে গেছে, জেনারেশন 2 এর পরে নিচের দিকে আছে, কেননা N15 তো তখনও আছে, N15 কে তো আমরা আগেই তাকে মার্ক করে দিয়েছিলাম, দুটো N15 এর পাবো, মাঝখানে দুটো N14 এর, দুটো মিক্স করে থাকবে। ব্যান্ড দেখবো, কিন্তু ডিএনএর এই পার্টটুকুকে দেখো না, কারণ ডিএনএর এই পার্টটুকুকে তোমরা বুঝতে পারো, কারণ ডিএনএটা তো ওইভাবেই সেমি কনজারভেটিভ তো অলওয়েজ হচ্ছে, সেটাকে প্রুভ করতে গেলে এটা করবো। এবার লজিক দিয়ে আমরা বলবো হ্যাঁ এটা সেমি কনজারভেটিভ নাকি কনজারভেটিভ নাকি ডিসপারসিভ। জাস্ট ওয়েট করো, ওয়েট করার পরে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই হলো আমাদের সেই ক্লাসিক চার্ট তোমাদের কাছে সেমি কনজারভেটিভের জন্য, সেটা তোমাদের কাছে এখন আমি 1 বাই 1 বলে যাব, তোমরা এটাকে লক্ষ্য করবে, খুব ইম্পর্টেন্ট। দেখো একদম পুরো তোমাদের সামনে আরেকবার রিপিট করছি বুঝতে সুবিধার জন্য। কিরকম আছে, N15 মিডিয়ামে প্রথমে করেছি, এবং তারপরে দেখা গেল একদম নিচের দিকে N15 এর একটা ব্যান্ড হবে। এই যে আমি দেখছো ফার্স্ট সাইকেলে N15, বটমের দিকে একটা ব্যান্ড তৈরি হয়েছে, এই ব্যান্ডটাকে বুঝতে পেরেছো। এবং সেকেন্ড সাইকেলে দেখা যাবে N14 and N15 বলে আরেকটা দুটো সেপারেট ব্যান্ড এখানে দেখা যাচ্ছে, দুটো সেপারেট ব্যান্ড, N14 N15, N15 N14। কাজে আমরা জানি চারটে ডিএনএ হয়েছিল, দুটোর মধ্যেই প্যারেন্ট স্ট্যান্ড লেগে আছে N14 15 মিডিলে, কিন্তু দেখো এটা উপরে মিডিলে চলে এসছে। তারপরে যখন N14 মিডিয়ামে যখন গ্রো করা শুরু করলাম, যে কথাটা আগে বলেছি সেটা ভালো করে, তাকে সেন্ট্রিফিউজ করার পরে নিয়েছি সিজিয়াম ক্লোরাইডের যে সলিউশন, সেটা নিয়েছি, হাইব্রিড ডিএনএ N14 15 মিডিল পার্টে এসছে, মোটা করে দেখা যাচ্ছে, এবং আস্তে আস্তে করে যখন আফটার সেকেন্ড থার্ড ফোর্থ রেপ্লিকেশনে গিয়ে তখন দেখা যাচ্ছে যে একদম নিচে আসছে N15 15, ওপরের দিকে আসছে N14 14, এবং আফটার লটস অফ জেনারেশন যখন তাকে আর N15 এ রাখিনি, তখন তো অনেকগুলো জেনারেশন হয়ে গেছে, প্রত্যেকটা জেনারেশনের তাদের যে নাইট্রোজেনগুলো নিয়েছে প্রত্যেকটা N14 থেকে নিয়েছে, প্রত্যেকটা N14 থেকে নেওয়ার জন্য ব্যান্ডটা ক্রমাগত ওপরের দিকে উঠতে শুরু করেছে, নিচের দিকের ব্যান্ডটা ক্রমাগত আস্তে আস্তে হালকা হতে শুরু করেছে বা লাইটার হতে শুরু করেছে। এই জায়গাটুকু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো সবার প্রথমে দুটো ওল্ড স্ট্যান্ড N15 N15, তারপরে যখন নতুন স্ট্যান্ডকে যে ব্লু কালার দিয়ে মার্ক করা আছে, একটা ওল্ড একটা নিউ, একটা ওল্ড একটা নিউ। এবার এদের যখন তারপরের জেনারেশন এসছে, দেখো N15 এরটা লাল রঙেরটা রয়ে গেছে, বারবার তাকে তো N14 এ রেখেছি, তাহলে নিউ স্ট্যান্ডটা N14 হবে। এপাশে আগেরটা কি ছিল 14 14, কারণ একটা স্ট্যান্ড তো তার ওল্ড 14 এর ছিলই, সে 14 থেকে যখন নতুন স্ট্যান্ডটা 14 করেছে, সেটাও সে NH4Cl এর N14 ফিড হিসেবে পেয়েছে। N15 কে তো মাত্র একবার খাইয়েছি, N14 দিয়ে ফিড তো তাকে আর এরপরে N15 দিয়ে ফিডিং করিনি, তারপরে নেক্সট জেনারেশন তার দুটো স্ট্যান্ড N14 হয়ে যাবে, এটাও N14 14 সলিউশনে হবে।
কিন্তু আর যেটা ওল্ড স্ট্যান্ডে ছিল অর্থাৎ দেখা গেল N15 এর একটা এবং আরেকটা N14 হয়েছে, অর্থাৎ N15 এর পরিমাণ কমে গেল, N14 এর পরিমাণ বেড়ে গেল। এবং এইটাকে আমরা সেমি কনজারভেটিভ কেন বলি? বিকজ 50% জেনারেশন ইজ কনজার্ভড ইন দ্য নেক্সট জেনারেশন। এইভাবে করে যদি আমরা দেখি যে 100টা যদি নাম্বার 100 থাকে, তার পরের জেনারেশনে গিয়ে 50-50 হয়ে যাবে, অর্থাৎ 50% হবে যদি 100টা ওল্ড জেনারেশনের স্ট্যান্ড হয়, নিউ জেনারেশনে গিয়ে কি হবে, তার মানে 50-50, নিউ জেনারেশনে তার নাম্বার বেড়ে যাবে, 50% হয়ে যাবে ওল্ড জেনারেশনের স্ট্যান্ড, আরো 50% হয়ে যাবে নিউ জেনারেশন। এটা যখন তার নেক্সট জেনারেশনে করবে তারও 50% হবে। তাহলে 50 কিরকম, ওল্ড জেনারেশন ইজ কনজার্ভ, তারপরে নেক্সট জেনারেশনে কতটুকু হবে, 25% হবে ওল্ড জেনারেশন, বাকি 75%ই হবে নিউ জেনারেশন। কারণ আমি পরের জেনারেশনকে N14 দিয়ে তাকে ফিট করিয়েছি। তাহলে ওল্ড জেনারেশন কমে গিয়ে হয়ে গেল প্যারেন্ট জেনারেশন হয়ে গেল তারও হাফ, 50-এরও হাফ 25, আর নিউ জেনারেশন কত, আগে 50 তো ছিলই নিউ জেনারেশন, তার সঙ্গে আরো 25% জুড়ে 75% নিউ জেনারেশন, আর অনলি 50% কনজার্ভ করে গিয়ে 50% কনজার্ভ করে গিয়ে হয়ে গেল 25%। এবার এটাকে যদি আরো একবার সেম সলিউশনে যদি আরো একবার তাকে জেনারেশন বের করা যায় এবং N14 দিয়ে তাকে আমরা ফিট করাতে পারি, তাহলে দেখবো প্যারেন্ট জেনারেশন তারও 50% কনজার্ভ থেকে গেল। তাহলে 25 এর 50% কত হবে, 12.5%, আর 12.5% থেকে যদি 100 থেকে মাইনাস করি তাহলে যেটা পড়ে থাকবে সেটা হবে নিউ স্ট্র্যান্ড। এবার 12.5 এর তারপরের আরেকটা জেনারেশন করব, 12.5 এরও 50% আসবে, হাফ। এইভাবে 16 আমরা 12 এর হাফ হবে 6, ঠিক আছে। সেইভাবে করে আস্তে আস্তে করে কিন্তু ওল্ড জেনারেশন যেটা আছে সেটা কমতে 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 বাট প্যারেন্ট থেকে যাবে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু নিউ জেনারেশন, বিকজ নিউ জেনারেশন N14 দিয়ে মার্কড হবে কতটুকু, যতটুকু ওল্ড থাকবে 100 থেকে বাদ দিয়ে ততটুকু। এইভাবে করে প্যারেন্ট জেনারেশন সবসময় 50% হতে শুরু করে যত জেনারেশন এগোতে শুরু করবে। এবং এটা কি করে আমাদের কাছে প্রুভ করে দিল যে সেমি কনজারভেটিভ নেচার, সেটা এবার আমাদের একটা ক্লাসিক্যাল চার্ট আছে যে চার্ট দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। দেখো, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চার্ট, যেটা তোমাদের সামনে এক্সপ্লেনেশনটা এখানে জরুরি। এই জায়গাটা এখন ভালো করে শোনো। দেখো, আমরা এখানে হেভি পার্টটা যে লিখে রাখা আছে, হেভি পার্ট বটমে চলে গেছে, অর্থাৎ হেভি পার্টের জন্য N15 দিয়ে করা হয়েছিল। এবার তারপরে কিছু জেনারেশন পরে দেখা গেল একটা পার্টে লাইট এসছে, একটা পার্টে হেভি, জাস্ট কাছাকাছি মাঝে, লাইট হেভি দুটোই মিডিলে চলে এসছে, বটমে নেই কিন্তু মিডিলে, দেখো টেস্ট টিউবটা দেখো মিডিলে চলে এসছে। এটা একটা অপশন হবে। এই অপশনটা যদি আমরা আরো কয়েক জেনারেশন ধরে যাই, তখন যদি দেখতে পেতাম এরকম, যদি পেতাম, ভালো করে ভাবো, একটা ওপরে লাইট স্ট্যান্ড, একটা নিচের দিকে হেভি স্ট্যান্ড, তাহলে বুঝতে পারতাম যে নতুন জেনারেশনের মধ্যে ওল্ড জেনারেশন একটা রয়ে গেছে এবং নিউ জেনারেশনটা N14 দিয়ে তাকে ফিট করিয়েছিলাম, ওপরে ব্যান্ড দিয়েছে। যেহেতু লাইট গোটাটাই যদি কপি হতো, মিডিলে কোনো ব্যান্ড পেতাম না, একটা বটমে পেতাম ওল্ড জেনারেশনের জন্য, একটা পেতাম টপে। কিন্তু এটা তো এলো না, না এসে কোথায় এলো, মিডিলে এলো, জেনারেশনটা সেকেন্ড জেনারেশনেই দেখতে পেলাম। এটা আমাকে ক্লিয়ার কাট বলে দিল কনজারভেটিভ নয়। আবার বলছি, যদি কনজারভেটিভ হতো, কমপ্লিট নিউ স্ট্যান্ডটাই যদি বোথ স্ট্যান্ড নিউলি সিনথেসাইজ হতো, যদি প্যারেন্ট স্ট্যান্ড প্রিজার্ভ না হতো এইভাবে করে, তাহলে একদম ক্লিয়ার কাট কি হলো, প্যারেন্ট স্ট্যান্ড তো একটা থাকতোই, যে ইকোলাইগুলোতে প্যারেন্ট N15 দিয়ে আছে, তাই 15 এর জন্য বটমে একটা ব্যান্ড পেতাম। আর নতুন স্ট্যান্ডের যে ফুল কপি হতো, তাহলে ফুল কপি করে একদম ক্লিয়ার কাট একদম টপে একটা ব্যান্ড পেতাম। কিন্তু আমরা তো এই ব্যান্ড পাইনি, আসলে পেয়েছি আমরা এই ইন বিটুইন ব্যান্ড, এই যে এই ব্যান্ডটা আমরা পেয়েছি আসলে লাইট এন্ড হেভি দিয়ে। কাজে বুঝতে পেরেছো গল্পটা, লাইট হেভি দিয়ে এখানে একটা ব্যান্ড পেয়েছি, অ্যাকচুয়ালি পেয়েছি এটা। তাহলে কনজারভেটিভ আমার কাছে পুরো ক্যান্সেল হয়ে গেল। এরকম তো রিয়েলি যদি হতো তাহলে কনজারভেটিভ হতো, হয় না, কনজারভেটিভ না। নেক্সট, ধরে নিচ্ছি মাঝখানে ব্যান্ড যদি হয়, তাহলে এই দুটোই ট্রু হবে। কোনটা ট্রু হবে,
সেমি কনজারভেটিভের ক্ষেত্রেও মাঝখানে আসবে, ডিসপারসিভের ক্ষেত্রেও মাঝে আসবে। এই দুটোই কিন্তু হতে পারে। সবাই বললো কনজারভেটিভ তো ক্যান্সেল, তাহলে ডিসপারসিভ কেন নয় বোঝাও, এটাই তো এখন কোশ্চেন। ডিসপারসিভ হলেও কিন্তু হাইব্রিড ডিএনএ হবে, ওল্ড নিউ নতুন জেনারেশনে থাকবে, অর্থাৎ নিউ ডিএনএ যতগুলো হবে সবকটা ওল্ড নিউ পার্ট থাকবে। ফলে ব্যান্ড আমার মিডিলেই দেওয়ার কথা, কিন্তু আমার ব্যান্ড তো মিডিলেই এসছে, ব্যান্ড তো মিডিলেই পাচ্ছি। মিডিলে পাওয়ার জন্য কি দাঁড়াবে? মিডিলে পাওয়ার জন্য আমাকে মাথার মধ্যে দুটোই প্রবাবল আনসার ইজ দেয়ার, ইট মে বি সেমি কনজারভেটিভ, ইট মে বি ডিসপারসিভ, দুটোতেই মিডিলে পাবে। এইবার তারপরে আসছি আমাদের এই চারটায়। এবার আমরা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এরকম অনেক যখন ডিভিশন করব, সেই ডিভিশন করতে করতে গিয়ে আমরা দেখব এই যে নিচের দিকে এসছে, টপের দিকে একটা চলে যাচ্ছে। কারণ ওই যে বলেছিলাম 50% ডিএনএ প্রিজার্ভ হয়ে প্যারেন্ট ডিএনএ মাত্র 50-50 কমতে প্যারেন্ট ডিএনএ, অর্থাৎ বটমে যে N15 দিয়ে যাকে আমরা ফিট করেছিলাম, N15 কে তো নতুন ভাবে আমরা সলিউশনে ঢালিনি, তাহলে N15 তো পাচ্ছে না, সেই ডিএনএ গুলো কমতে সেই কত 50, তার হাফ 25, তার হাফ 12 পয়েন্ট, আমরা হাফ করলে বুঝতে পারবো, তার হাফ 6, এইভাবে করে আমরা কমতে শুরু করবে। এই কমতে দেখা যায় প্যারেন্ট স্ট্যান্ডটা নিচের দিকে ব্যান্ড প্রায় থাকেই না, হালকা হয়ে যায়, এবং ক্রমাগত আফটার এ লটস অফ জেনারেশন, আফটার দুটো মাত্র জেনারেশন দেখা যায় নিউ ব্যান্ডটা বেশিরভাগটা, মোস্ট অফ দ্য ব্যান্ড, বিকজ মোস্ট অফ দ্য ব্যান্ড তো N14 কেই এখন ফিডিং সিগন্যাল নিচ্ছে, সেই টোটাল ব্যান্ডটা উপরের দিকে দিচ্ছে। তার মানে আমাদের 50-50 করতে, কারণ ওল্ড জেনারেশনে নিউ জেনারেশনে 50 হয়েছে, ওল্ড জেনারেশনে 50 হয়েছে, নিউ জেনারেশন সবসময় N15 খেয়েছে, তার ফলে সবগুলো 15 এর ডিএনএ দিয়েছে। ফলে একদম উপরের দিকে স্পষ্ট, একদম ক্লিয়ার কাট, এই যে উপরের দিকে দেখো টপ, আমি এটাকে আরেকবার দেখাই, রেড দিয়ে দেখাই, শুধু ব্যান্ডটা উপরের দিকেও দেখতে পাচ্ছি পরিষ্কার করে, এবং মিডিল পার্টের ব্যান্ডটাও কমে আসছে, লোয়ার পার্টের ব্যান্ডটা তো কমতে নেই হয়ে গেছে। এবং আরো যদি জেনারেশন করা যায় তাহলে দেখবেন লোয়ার এবং মিডিল এবং বটম পার্টের কিছুই আর থাকবে না। যদি N14 এর ইকোলাইগুলোকে নিয়ে স্টাডি করি তাহলে শুধু 15, কারণ সবগুলো N14 তাদের ফিট করা হচ্ছে। এই যে নেচারটা, এটা যদি ডিসপারসিভ কন্টিনিউ হয়ে চলতো তাহলে বোঝো, তাহলে কি হতো, আফটার লটস অফ জেনারেশন ব্যান্ড খালি মাঝেই থাকতো, ওপরে আর যেত না। ওপরে যাচ্ছে বলে কিরকম, নিচে ছিল, মিডিলে এসছে, নিজের থেকে ক্রমাগত ওপরে যাচ্ছে। এই ওপরে যাওয়াটা বোঝা যাচ্ছে যে আমাকে এটা একটা সেমি কনজারভেটিভ মডেল, ইট ইজ দ্য সেমি কনজারভেটিভ ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট, বিকজ মিডিল থেকে গিয়ে এটা ব্যান্ডটা ক্রমাগত ওপরের দিকে দিচ্ছে। ওপরের দিকে দেওয়া দিচ্ছে কারণ ওপরের দিকে N14 তাকে সে ফিডিং হিসেবে পাচ্ছে, N15 কে আর ফিড পাচ্ছে না, তাই N15 এর নাইট্রোজেন যেটা প্রথমে নেওয়া হয়েছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে কনজার্ভ হতে নিচের দিকে চলে যাচ্ছে, বা নিচে থাকতে সেটা অলমোস্ট নেই হয়ে যাবে, এবং ইন বিটুইনে বেশিক্ষণ থাকবে না, কয়েক জেনারেশন পরে স্পষ্ট পরিষ্কার ব্যান্ড আমরা পেতে শুরু করব টপে, কারণ লাইট নাইট্রোজেন দিয়েই সবকটা ডিএনএ এবার মার্ক হতে শুরু করবে আফটার এ লটস অফ জেনারেশন, 3rd 4th 5th 6th 7th 8th জেনারেশন দিয়ে এটাকে করা হয়েছে। তাহলে ভেরি ক্লাসিক্যালি আমার মনে হয় এর ডিসকাশনের পরে মেসেলসন এন্ড স্টাল এই এক্সপেরিমেন্টটা যদি তোমরা আগে পড়ে বুঝতে না পারো, আজকে যদি বুঝতে পারো, সেটাকে 100% তোমাদের সামনে প্রুফ এসে গেল। এই প্রুফটা তোমাদের সামনে যদি আমি এটাকে আমার লজিক দিয়ে এবং তার সঙ্গে অনেক কিছু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরে যদি এটাকে ক্লিয়ার করতে পারি, তার জন্য নিশ্চয়ই মনে রেখো, কারণ মেসেলসন এন্ড স্টালকে এত সহজে কোথাও রাখার ব্যবস্থা করা হয় না, খুব ইজিলি বিষয়টাকে বোঝা গেল। অর্থাৎ ডিএনএ এস্টাবলিশড হয়ে গেল, সেমি কনজারভেটিভ নেচারে হয়, ওয়ান ওল্ড স্ট্যান্ড অর্থাৎ প্যারেন্ট স্ট্যান্ড, আরেকটা তার নিউ স্ট্যান্ড, অর্থাৎ নেক্সট জেনারেশনে এসে সেটা চলতে থাকবে। তার ক্ষেত্রে একটা ওল্ড একটা নিউ, অর্থাৎ নতুন ডিএনএ যেটাই তৈরি হবে না কেন তার আগের জেনারেশন থেকে সে একটা স্ট্র্যান্ড পায় আর নতুন একটা স্ট্র্যান্ড করে, একটা স্ট্র্যান্ড সে সিনথেসাইজ করে। দিস ইজ কল্ড সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন, and this was proved, this was experimented by 1958 Meselson
and stall, very very important.